আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ভোট শেষ হতে এবার শিল্পে নজর মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই শিল্প বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নে বণিক সভার শিল্পপতিদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে বণিক সভার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সোমরাজ, ঠিক কোন কোন বিষয় আজকের এই আলোচনায়, আজকের এই বৈঠকে উঠে আসতে পারে? দেখো, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে থেকে বৈঠক ডেকেছেন। মূলত রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের তরফেই এই বৈঠক হবে। যেটা মনে করা হচ্ছে, বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন। আজকের বৈঠকে শিল্পপতিদের পাশাপাশি বণিক সভা প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন, পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। আগামী দিনে রাজ্যে শিল্প বিনিয়োগের কি কি সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগগুলি এসছে সেই বিনিয়োগগুলি বর্তমানে বাস্তবায়িত কতটা হচ্ছে, গোটা বিষয়টি নিয়েই পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তা নিয়েই মূলত আজ বিকেল 4টার সময় আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এখনো পর্যন্ত যে বিভিন্ন শিল্পপতিদের তরফে যে বিভিন্ন যে বিনিয়োগগুলি এসছে, শুধুমাত্র এ রাজ্য নয়, বিভিন্ন বিদেশ থেকেও যে লগ্নিগুলি এসছে, সেই লগ্নিগুলি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। সাম্প্রতিক সময়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগ এসছে সেই বিনিয়োগগুলি কার্যকারিতা কতটা হয়েছে তা নিয়েও আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে আজকের এই বিকেলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ সোমরাজ। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব, বিদায়ী সাংসদ ছিলেন তখন। আর ভোটের পর এবার সাংসদ হয়েছেন আবারও এবং প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিলেন তৃণমূল সাংসদ দেব। বৈঠক করলেন সেচ মন্ত্রীর সঙ্গে। সামনের বছর থেকে রাজ্য সরকারের টাকায় মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতি, ভোটের পরে সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু। অবশেষে ঘাটাল পেতে চলেছে মাস্টার প্ল্যান। বুধবার বিদায়ী সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বৈঠকের পরেই ঘোষণা, রাজ্য সরকারের টাকায় আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। টার্গেট 5 বছরে কাজ শেষ করা। মানে সামনের উইক থেকে দে উইল বি অন ফিল্ড। 6 মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো উইথিন 8 মান্থস আমরা টেন্ডার ফ্লোট করবো। এবার টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে, আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো, মানে এটা ইজ এ হিউজ প্রসেস, প্ল্যানিং করতে আমাদের 4-5 মাস লেগে যাবে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। সেই অনুযায়ী নিচু তলায় ও কথা বলবে, আর আমাদের এরাও সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে। এবারের ভোটেও এটা ইস্যু হয়ে দাঁড়ায়। দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। আমি এটুকু বলবো দিদিকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। ভোটের আগে প্রতিশ্রুতি, ভোট মিটতেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু। এটা দারুণ সুখবর। আর এজন্যই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম, বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তো আমরা জানি একমাত্র দেবই ভরসা, দেব ছাড়া এ কাজ কেউ করতে পারতো না। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরের রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগে হবে খাল এবং পাম্পিং স্টেশনের কাজ। জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে সেই কাজ, তারই সবুজ সংকেত বুধবারের বৈঠকে। নিউজ 18 বাংলা।
নিট বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কলকাতাতেও, উত্তেজনা ছড়ায় করুণাময়ীতে। সল্টলেকের করুণাময়ীতে পড়ুয়ারা আজ বিক্ষোভ দেখান, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। রৌনক, এখন ঠিক কি পরিস্থিতি এবং কি কি দাবি ছিল এই বিক্ষোভকারীদের? দেখো, একেবারেই এখন বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর নর্থ থানায়, এবং এখন বিকাশ ভবনের সামনে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। মূলত এআইডিএসও যারা পড়ুয়ারা ছিলেন তারা দাবি রেখেছিলেন যে নেটে প্রশ্নপত্র ফাঁসের একটা দাবি সামনে রেখেছিলেন, এবং নেটে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে সামনে রেখে তারা যে বিক্ষোভ দেখেছিলেন। একদিকে যেমন বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়, ঠিক অন্যদিকে করুণাময়ের সামনে তারা বিক্ষোভ দেখায়। বিধাননগর থানা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক অন্যদিকে এআইডিএসওর 4 জন প্রতিনিধি দল তারা রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন। তাদের মূলত দাবি যে এই যে নেট পরীক্ষা তাতে দুর্নীতি হয়েছে এবং প্রশ্নপত্র পাশ হয়েছে, এর জেরে পুনরায় পরীক্ষা নিতে হবে, একাধিক দাবি রাখেন। এই নেট দুর্নীতিকে কেন্দ্র করে এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু তারা আজ বিকাশ ভবন এবং অন্যদিকে করুণাময়ী অভিযানে ডাক দিয়েছিলেন, এবং যখন তারা জমায়েত হয় তারপরে কিন্তু একেবারে দুর্নীতির কাণ্ড দেখা যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং তাদেরকে আটক করে ইতিমধ্যে বিধাননগর নর্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু কার্যত বিকাশ ভবনের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশ বাহিনী তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছে। ধন্যবাদ রৌনক। দুটো দাবি নিয়ে আমরা এসেছি। একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চশিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা কমিশনকে জরিমানা হাইকোর্টের। 14 বছরেও অপ্রকাশিত নিয়োগ পরীক্ষার ফল, 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা কমিশনকে। নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। আরো বিস্তারিত জানবো অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্ণব, কোন মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশ? ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন গ্রুপ বি নিয়োগ মামলা। মূলত গ্রুপ বির নিয়োগের যে পরীক্ষা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2010 সালে কিন্তু প্রায় 1400 থেকে 1500 শূন্য পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও প্রায় 3 লক্ষের কাছাকাছি পরীক্ষায় বসেন পড়ুয়া। এরপর 14 বছর কেটে গেলেও তার ফল প্রকাশ হয়নি, তার প্যানেল প্রকাশ হয়নি। প্রায় গত 2 থেকে 2.5 বছর ধরে বিভিন্নভাবে হাইকোর্টের কাছ থেকে সময় দিয়েছে হাইকোর্ট। শেষমেশ বিচারপতি হরিশ ট্যান্ডন সেপ্টেম্বর 2023-এ 6 মাস অতিরিক্ত সময় দেয়, তার মধ্যে ফল প্রকাশ করে তার প্যানেল সামনে আনতে নির্দেশ দেয়। আজকে কমিশনের তরফে জানানো হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, তারা ওই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ গ্রুপ বির নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাটাই নতুন করে নিতে চায়। এরপরই কার্যত ক্রুদ্ধ কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি হরিশ ট্যান্ডন। তিনি বলেন, এটা কখনো আদালতের কাছে কাম্য হতে পারে না। একটা পরীক্ষা নেওয়ার 14 বছর পরও ফল প্রকাশ করতে না পেরে এখন আদালতের কাছে বারবার সময় চেয়েছে প্যানেল বা ফল প্রকাশের। এরপরে আজকে এসে তারা বলছে নতুন করে পরীক্ষা নেবে। তাহলে যে 2 থেকে 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল বা এতদিন ধরে যে সাবমিশন গুলো করে আসছিল কমিশন, তার কি হলো? এবং শেষমেশ এই ধরনের যে অ্যাটিটিউড দেখিয়েছে, মনোভাব দেখিয়েছে কমিশন, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে এই টাকা জমা দিতে বলা হয়েছে, আর আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশের চূড়ান্ত ডেডলাইন মেনে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। আর এবার নদিয়ার একটা খবর জানাই আপনাদের। মারধরের প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রয়েছে সেখানে। বাস চালক এবং খালাসিকে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। আর এরই প্রতিবাদে নদিয়ার ভীমপুরে বন্ধ বাস চলাচল। সমীর রুদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, কেন বাস চলাচল বন্ধ, কি অভিযোগ করছেন বাস চালক খালাসিরা? দেখো, আমি কৃষ্ণগঞ্জ রুটের একটি বাস আজ ভীমপুর বাজারে যখন আসে, ঠিক স্টপেজে দাঁড়ায়, ঠিক সেই সময় বাসের পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে টোটো।
বাসের দরজাটি যখন খোলা হয় তখন সেই দরজাটি কিন্তু টোটোর সঙ্গে ধাক্কা লাগে। এরপরই ওই টোটো চালক মারমূর্তি হয়ে ওঠে এবং বাসের কন্ডাক্টর এবং চালককে মারধর করে বলে অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু আশপাশে যেসব বাস শ্রমিক ছিলেন তারাও ঘটনার পরিসরে ছুটে আসেন এবং ছুটে তারা বাস বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই সুযোগে কিন্তু টোটো চালক এলাকাতে চম্পট দেয় এবং সমস্ত বাস চালকদের একযোগে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখান এবং ওই রুটের সমস্ত বাস চালক বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভীমপুর থানার পুলিশ। তারা এসে বাস চালকদের সঙ্গে কথাবার্তা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এই তীব্র গরমের মধ্যে কিন্তু এই বাস অবরোধের বাস ধর্মঘটের ফলে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং বাস চালকদের দাবি যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে। তবে পুলিশ কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি অস্বাভাবিকই রয়েছে। সমীর, অনেক ধন্যবাদ তোমায়। আমরা একবার শুনবো আক্রান্ত বাস চালক কি বলছেন, কি অভিযোগ তার। আমরা ওখানে টবে দিয়ে ওর টোটোর পাশে 4টে প্যাসেঞ্জার ছিল। এবার ওই হাত তুলেছে, আমার দাঁড়িয়েছি, এই হলো আমাদের অপরাধ। ওই গেটটা খুলেছে, টোটোয় হালকা টাচ হয়েছে। এবার ওর কথা হলো তুই গেট আমার কাছে সেগুলো কেন, তাই বল। এই নিয়ে আমার কন্ট্রাক্টরকে দুধ দেওয়ানো মারে। এবার আমি ডান দিতে আসার পরে আমাকে মারতে শুরু করে। আমার কন্ট্রাক্টর হয়েছে শুরু করতে। জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়েছে। টাকা নিয়ে বিবাদের জেরে রবীন্দ্রনাথ মণ্ডলকে খুনের অভিযোগ। মদ খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। অনুপ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, পরিবার কি বলছেন? কাউকে সন্দেহ করছেন? পুলিশি তদন্তই বা কতদূর? দেখো, ইতিমধ্যে পরিবার যে অভিযোগটা করছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে যে আর্থিক একটা লেনদেন ছিল, সেই লেনদেনের কারণে তাকে কিন্তু ডেকে নিয়ে গিয়ে মাদক বা মদ জাতীয় কিছু খাইয়ে তাকে কিন্তু মারধর করে করা হয়েছিল। এরপরে তিনি কিন্তু তার মৃত্যু হয় বলে এমনই দাবি করেছে পরিবার। এই ঘটনার খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক এবং এসডিপিও ক্যানিং এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে সেই তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে পরিবারের অভিযোগ যে স্থানীয় কিছু মানুষজনের কাছে টাকার একটা সম্পর্ক ছিল, সেটা দিয়ে কিন্তু এখনো তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমাদের এই তৃণমূল নেতার, নিহত তৃণমূল নেতার স্ত্রীর বক্তব্য শুনবো আমরা। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে। বাপু রাত্রিরে নিজের গাড়ি দিয়ে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। আবার কিছু খাবিয়েছে মা, নখ টক গাল টাল জিপ টিপ কালো, এরাই তো ডেকে নিয়ে গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে। ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না। কি হতে পারে? তাছাড়া গাড়িটা দিয়ে কেন পাঠিয়ে দিল? অনুপ, এই যে পাপ্পুর কথা বলা হচ্ছে, এই পাপ্পুকে কিভাবে পাপ্পু জড়িত থাকতে পারে? তার কাছে টাকার একটা লেনদেন ছিল বলে এমনই কিন্তু পরিবার দাবি করছে। সেই ঘটনায় তাকে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবার এমনই অভিযোগ করছে। তবে পুলিশ সব দিক কিন্তু খতিয়ে দেখছে, কে বা কারা এর সঙ্গে কি কারণে জড়িত বা কি ঘটনা ঘটেছে সেদিকেও কিন্তু পুলিশ নজর রাখছে। এবং পুলিশ ইতিমধ্যে সেখানে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক এবং জীবনতলা থানার পুলিশ ইতিমধ্যে সেই জায়গায় কিন্তু তদন্ত শুরু করেছে এবং সেই জায়গাটি ঘিরে রেখেছে যাতে নমুনা সংগ্রহ করা যায়। সেই নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বা কি ঘটনা ঘটেছে সেদিকেও কিন্তু সম্পূর্ণ নজর রেখেছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ অনুপ। বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি আজ যান নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন, তার বক্তব্য শুনবো। পাশাপাশি এসডিপিও তিনি কি বলছেন শুনুন। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কি ভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। এটা পোস্টমর্টমে পাঠানো হচ্ছে, ডেড বডি ইনভেস্টিগেশন চলছে। পোস্টমর্টমটা হোক, তদন্ত হোক, তারপরে বলা যাবে সঠিক কী কারণ আছে। এগেনস্ট আননোন মারধর করে মেরে দিয়েছে এরকম একটা অভিযোগ করা হয়েছে, একটা খুনের মামলা রুজু করা হয়েছে। কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের মারধরের ঘটনায় শনিবার রাতের সেই ঘটনায় আগাম জামিনের আর্জি জানিয়ে এবার বারাসাত কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা বিধায়ক সোহম। কথা বলবো জিয়ার সঙ্গে। জিয়া, কি খবর রয়েছে? অর্থাৎ নিউ টাউনের যে রেস্তোরাঁ সেটা
রেস্তোরাঁ মালিকের সঙ্গে যে খারাপ ব্যবহার এবং সিসিটিভি ফুটেজটা পরিষ্কার, তারপরে কিন্তু তিনি থানা অভিযোগ করে, কিন্তু পুলিশের দিক থেকে তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়। এই হাইকোর্টে দ্বারস্থ হওয়ায় তারপরে কিন্তু আগাম জামিনের আবেদন করে সোহম চক্রবর্তী। সেই হিসেবে আজকে মহারাষ্ট্র আদালতে আছে, কিন্তু সকাল 10টায় এলেও প্রায় ঘন্টা খানেক ধরে পিপি রুমে কেন তিনি বসে রয়েছেন, এটা নিয়ে অন্যান্য আইনজীবীরা তারা প্রশ্ন করেন, অন্যান্য রাজনৈতিক দল প্রশ্ন করেন কেন তিনি সেই সুবিধা নেবেন। তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে যান, কিন্তু দুটোর পরে আগাম জামিনের যে আবেদন করেছেন সে দুটোর পরে রায় বেরোনোর পরে তিনি কেন এতক্ষণ সেখানে থাকলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তিনি কোর্ট চত্বর থেকে তিনি বেরিয়ে গেলেন। অন্যান্য আইনজীবীদের প্রশ্ন তুলছেন যে কেন তিনি এখনো, যেহেতু এই কেসের কিছু হয়নি, অর্থাৎ আগাম জামিনের কি তিনি আবেদন করার পরে কিন্তু এখনো রায় দান হয়নি, তাহলে তিনি কোথায় গেলেন, কেন বেরিয়ে গেলেন, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। কিন্তু তিনি সংবাদ মাধ্যম আমাদের নজর থাকবে এদিকে। ধন্যবাদ জিয়াউল।